আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। খুব দ্রুতই আমরা ক্লাসের শুরু করে দিব। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা। সবাই ক্লাসে জয়েন করো এবং ক্লাসটা শেয়ার করে দাও। আমাদের গ্রুপে যারা আছো সবাই হচ্ছে একটু কাইন্ডলি দ্রুত জয়েন করো এবং সবাইকে মেনশন দিয়ে দাও। তোমাদের পরিচিত যারা আছে সবাইকে মেনশন দিয়ে ক্লাসটা শুরু করে দিব আমরা। ওকে, সবাই ওকে। সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু বলে দিও। আশা করি আমাদের সাউন্ড এন্ড এভরিথিং সব ক্লিয়ার আছে, শুনতে পাচ্ছ ঠিকঠাক মতো। আচ্ছা, আজকে আমরা ম্যাথ ক্লাসের মাঝখানে আজকে একটু ব্যতিক্রমধর্মী ক্লাস করাবো, সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। তোমাদের মাইক্রো ইকোনমিক্স 1, এটার চ্যাপ্টার 4। সেখানে হচ্ছে চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা, চাহিদা এবং যোগানের স্থিতিস্থাপকতা। এটা খুব চাহিদা এবং যোগানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। চাহিদা এবং যোগানের মধ্যে যে টপিকগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে স্থিতিস্থাপকতা। এবং এটা থেকে মাস্ট বি প্রশ্ন আসবে। আবিদা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করি, হ্যাঁ। তো আজকের ক্লাসে আমি চেষ্টা করব এই একটা ক্লাসে তোমাদেরকে একেবারে স্থিতিস্থাপকতার বেসিকটা বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। এই একটা ক্লাসে আমরা স্থিতিস্থাপকতার একদম বেসিকটা যাতে বুঝাইতে পারি সেই জন্য আমাদের শেষ পর্যন্ত ক্লাসে থাকবা এবং ক্লাসটা হচ্ছে শেয়ার করে দিবা সবাই, ঠিক আছে। ওকে, তাহলে স্থিতিস্থাপকতা এট ফার্স্ট যেই কথাটা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। এখন এই স্থিতিস্থাপকতা মানে আসলে কি? স্থিতিস্থাপকতা মানে হচ্ছে, ধরো যে তুমি আর আমি দুইজনে, তুমি ওই পারে আছো রশির ওই পাশে, আমি রশির এই পাশে আছি। এখন আমি তোমার মনে করো রশিটা ধরে টান দিলাম। টান দেওয়ার ফলে কি হবে? তুমি যেহেতু আমার রশির অপর প্রান্তে আমার সাথে সম্পর্কিত, আমার সাথে সম্পৃক্ত, আমি এই দিকে টান দিলে তুমি কতটুকু আসতেছো, আমি একটা টান দিলাম তুমি কতটুকু আসতেছো, আবার কতটুকু পিছনে যাচ্ছ, লুজ দেওয়ার ফলে তুমি কতটুকু পিছনে যাচ্ছ, এই যে দুইটা জিনিস, আমি কতটুকু টান দিচ্ছি তুমি কতটুকু আসতেছো, এই দুইটার অনুপাতই হচ্ছে স্থিতিস্থাপকতা, ঠিক আছে।
তো এর মানেটা হলো যে একটা অপেক্ষকে, এখন হোক সেটা চাহিদা অপেক্ষক, হোক সেটা যোগান অপেক্ষক, ঠিক আছে। এখন একটা অপেক্ষকে অবশ্যই কি থাকে, আমরা জানি কি থাকে, স্বাধীন চলক, আর এটা থাকে হচ্ছে অধীন চলক। একটা অপেক্ষকে কি থাকে, স্বাধীন চলক, আর একটা থাকে কি, অধীন চলক। এই স্বাধীন চলকের ব্যাপারটা হচ্ছে যে এটার তুমি মান নিজের ইচ্ছা অনুযায়ী কি করতে পারবা, পরিবর্তন করতে পারবা। যেমন ধরো আমরা যদি একটা সমীকরণ লিখি d ইকুয়াল টু 20 - 4p, ঠিক আছে। এখন দেখো d এর মান আমি চাইলেই পরিবর্তন করতে পারি না, কিন্তু p এর মানটা আমি চাইলেই কি করতে পারি, পরিবর্তন করতে পারি। এই যে p এর মানটা আমি চাইলেই পরিবর্তন করতে পারি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে স্বাধীন চলক। আর এই যে p এর মানের উপর ভিত্তি করে, p এর যে মানটা হয় এই মানের উপর ভিত্তি করে d এর মানটা পরিবর্তিত হয়, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি অধীন চলক। এটাকে আমরা কি বলতে পারি, অধীন চলক। এখন আমি ধরো এই p এর মান 1 ধরলাম, p ইকুয়াল টু 1 হলে d ইকুয়াল টু 20 - 4 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে 16, ওকে। p ইকুয়াল টু 2 হলে d ইকুয়াল টু 20 - 4 ইন্টু 2 ইকুয়াল টু হয়ে যায় কত, 12। কথাটা বুঝিও, এইখানে 1 থেকে 2 হয়েছে, অর্থাৎ এখানে পরিবর্তন হয়েছে। এই স্বাধীন চলকের পরিবর্তনের ফলে এই অধীন চলকের এই d এর যে মানটা আছে, এই মানটার যে পরিবর্তন হয়েছে, তার শতাংশিক পরিবর্তনের এই অনুপাতটাকে আমরা কি বলবো, স্থিতিস্থাপকতা। আমি কি বুঝাইতে পারলাম, আমি কি বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলে একটু ডান লিখে দাও। এখন আমরা এটা সংজ্ঞা লিখব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেসমেন্ট। এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে যে কোনো স্থিতিস্থাপকতা তুমি বের করতে পারবা, যে কোনো প্রবলেম নাই, তুমি যে কোনো স্থিতিস্থাপকতা বের করতে পারবা, ওকে। তাহলে দেখো আমরা কি বললাম, যে কোন নির্দিষ্ট সময়ে স্বাধীন চলকের আপেক্ষিক অথবা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক অথবা শতাংশিক পরিবর্তন হয় তাদের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। আর স্থিতিস্থাপকতার ইংরেজি হচ্ছে ইলাস্টিসিটি। স্থিতিস্থাপকতার ইংরেজিটা হচ্ছে কি, ইলাস্টিসিটি। তাহলে ই ইকুয়াল টু আমরা কি বলতে পারি, অধীন চলকের পরিবর্তন ভাগ হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন। এই পরিবর্তনটা হতে হবে 100%, মানে শতাংশিক ইন্টু 100%। বোঝা গেল? তাহলে অধীন চলকের 100% পরিবর্তন এবং স্বাধীন চলকের যে 100% পরিবর্তন, এর যে অনুপাত, এটাকে আমরা বলবো হচ্ছে স্থিতিস্থাপকতা। এটাকে আমরা কি বলবো, স্থিতিস্থাপকতা। তাহলে আমরা কি এইটুকু বুঝতে পেরেছি? এবং এইটুকু যদি বুঝতে পারি তাহলে ডান লিখে দিব, এবং ডানের সাথে সবাই একটু কাইন্ডলি প্রত্যেকে একটা করে শেয়ার দিয়ে দাও।
একটা করে শেয়ার দাও, যারা যারা ক্লাসে আসো প্রত্যেকে একটা করে শেয়ার দাও। সবাই ডান লিখে দাও বুঝে থাকলে। ওকে, নেক্সটে চলে যাব আমরা। হ্যাঁ, তো এইবার এই স্থিতিস্থাপকতার ক্ষেত্রে এখন আসো চাহিদা স্থিতিস্থাপকতা, যোগান স্থিতিস্থাপকতা। ওকে, প্রথমে আসো আমরা চাহিদার ক্ষেত্রে আসি। চাহিদা স্থিতি স্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতা। এখন এই চাহিদা স্থিতিস্থাপকতা বিষয়টা কি? এখন চাহিদার মধ্যে কি থাকে? নরমালি চাহিদার ক্ষেত্রে কি থাকে? দাম আর হচ্ছে চাহিদা, এই দুইটারই সম্পর্ক থাকে। এক্ষেত্রে দামটা হচ্ছে স্বাধীন চলক। দেখো আমি তোমাকে এটা দিয়ে কি শিখাচ্ছি জানো? এটা দিয়ে শিখাচ্ছি হচ্ছে যে তুমি ওই যে সংজ্ঞাটা পড়ে আসছো, স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তন এবং অধীন চলকের শতাংশিক পরিবর্তন, শুধু ওই সংজ্ঞাটাকে মডিফাই করে শুধু এই জায়গাগুলো পরিবর্তন করে দিবা, দেখবা যে সংজ্ঞা হয়ে গেছে। একটা সংজ্ঞা মুখস্থ করবা, স্থিতিস্থাপকতার যত সংজ্ঞা আছে তুমি ওইটার থেকে মডিফাই করে বানাইতে পারবা। আমার কথাটা যদি মনোযোগ দিয়ে শুনো তাহলে তুমি এটা পারবা, আমি খুব আশাবাদী তুমি পারবা। ঠিক আছে, দেখো এটা হচ্ছে স্বাধীন চলক আর এটা হচ্ছে অধীন চলক। কিছুক্ষণ আগে আমরা এটা দেখেছিলাম। তো দ্যাটস ওয়াই আমরা কি বলতে পারি? বলতে পারি চাহিদার অন্যান্য অবস্থা স্থির থেকে দামের, এখানে বলতাম স্বাধীন চলকের, কিন্তু এখন বলবো দামের, কারণ দামটাই স্বাধীন চলক। দামের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের না বলে এখন বলবো হচ্ছে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় তাদের অনুপাতকে কি বলে? চাহিদা স্থিতিস্থাপকতা। ওকে, আর একটা জিনিস মনে রাখবা, এই চাহিদা স্থিতিস্থাপকতার আরেকটা নাম হচ্ছে দাম স্থিতিস্থাপকতা। ওকে, তাহলে তুমি যখন চাহিদা স্থিতিস্থাপকতা পড়বা তার সাথেই হচ্ছে দাম স্থিতিস্থাপকতাটা হয়ে যাবে। এখন আমি কি সংজ্ঞাটা বুঝাইতে পারলাম? দেখো সংজ্ঞা আগেরটাই, শুধুমাত্র আমি কি করেছি এখানে স্বাধীন চলকের পরিবর্তে লিখেছি দামের, কারণ দামটাই এখানে স্বাধীন চলক, আর এখানে অধীন চলকের পরিবর্তে লিখেছি হচ্ছে চাহিদার, কারণ চাহিদাটাই হচ্ছে অধীন চলক। এখন যদি আমাকে কেউ বলতো যে এটা থেকে যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করো বা যোগান স্থিতিস্থাপকতার সংজ্ঞা বলো, তাহলে আমি কি বলতাম? যে এই যোগানের অন্যান্য অবস্থা, এখানে যোগান লিখে দিতাম। যোগানের অন্যান্য অবস্থা স্থির থেকে দামের শতাংশিক পরিবর্তনের ফলে যোগানের, এখানে চাহিদার জায়গায় আমি কি লিখতাম? যোগানের শতাংশিক পরিবর্তনের ফলে যে পরিবর্তন হয় তার অনুপাতকে হচ্ছে আমি কি বলতাম? যোগান স্থিতিস্থাপকতা বলতাম। আমার কথাটা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে একটু ডান লিখে দাও। কথাটা যদি বুঝতে পারো তাহলে ডান লিখে দাও। আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করি। হ্যাঁ, খুব শেয়ার হচ্ছে না, মাত্র আমি হয়তো 3-4টা শেয়ার করেছি।
কিন্তু তোমরা কেউ শেয়ার করছো না, একটু কাইন্ডলি শেয়ার করে দাও। ওকে, আচ্ছা। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে দুনিয়ার যত থাকুক না কেন, যত স্থিতিস্থাপকতাই বলুক না কেন, আমরা এটার থেকে সংজ্ঞা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই একটু ডান লিখে দাও। আমরা এখান থেকে সংজ্ঞা তৈরি করতে পারবো ইনশাল্লাহ, এটুকু যদি আশা থাকে তাহলে ডান লিখে দাও। ঠিক আছে, এটুকু যদি করে থাকো তাহলে ডান লিখে দাও। ওকে, এইবার আসো এইটার থেকে কিভাবে আমরা রিয়েল লাইফে একেবারে একটা ডেটা থেকে কিভাবে স্থিতিস্থাপকতা বের করতে পারি এবং কোন ধরনের স্থিতিস্থাপকতার কোন ধরনের পণ্য হয়, এটা এখন আমরা শিখব। ঠিক আছে, কারণ এই ধরনের প্রশ্ন তোমাদের আসছে এবং আমি আলটিমেটলি প্রশ্নে যাব, বাট একটু সময় নাও। হ্যাঁ, আগে বিষয়টা বোঝো, তারপরে হচ্ছে আমরা একবারে প্রশ্নে চলে যাব। দেখো, এখন স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইডি ইকুয়াল টু কি হবে? চাহিদার শতাংশিক পরিবর্তন। আর এখানে কি হবে? দামের শতাংশিক পরিবর্তন। ঠিক আছে, এখন একটা দিয়ে আমি হচ্ছে সূত্রটা কিভাবে তৈরি করে সেটা দেখাই। এইখানে শতাংশিক পরিবর্তন যদি বের করতে হয় তাহলে বের করতে হবে এইভাবে: পরিবর্তিত চাহিদা ভাগ হচ্ছে প্রাথমিক চাহিদা ইনটু 100, অর্থাৎ 100% পরিবর্তন। এরপরে আসো, এখানে দামের শতাংশিক পরিবর্তন মানে হচ্ছে পরিবর্তিত দাম, আর এটা হচ্ছে প্রাথমিক দাম, এখানেও 100। তাহলে 100 আর 100 বাদ দেওয়া যায়, কোনো সমস্যা নাই। এখন দেখো, এগুলাকে যদি আমি সিম্বল আকারে লিখি, পরিবর্তিত চাহিদা বললে ডেল্টা কিউডি বলতে পারো, চাহিদার পরিমাণ। আর সাধারণ চাহিদা মানে হচ্ছে শুধু কিউডি। পরিবর্তিত দাম মানে হচ্ছে ডেল্টা পি, আর সাধারণ দাম মানে হচ্ছে শুধু পি। ঠিক আছে, এটুকু আমরা বুঝতে পারছি। এইবার দেখো, এই জিনিসটাকেই আমি যদি পাশাপাশি লাইনে বসাইতে চাই তাহলে কিভাবে বসাইতে পারি? এই অংশটাকে আমি কিভাবে লিখতে পারি? ডেল্টা কিউডি বাই হচ্ছে কিউডি। এই নিচের অংশটা এটার সাথে ভাগ আকারে আছে, আমি ভাগ দিয়ে দিতে পারি। ভাগ দিয়ে কি করলাম? এটাও এইভাবে বসাইলাম, ডেল্টা পি বাই হচ্ছে শুধু পি। ওকে, তাহলে এই পরে আমি এইখানে লিখছি, দেখো এইটা যেভাবে আছে এভাবেই থাকলো, ডেল্টা কিউডি বাই হচ্ছে শুধু কিউডি ইনটু গুণ করে দিলাম। গুণ করে দিলে পরের রাশিটা হচ্ছে উল্টে যাবে, উপরে পি নিচে হচ্ছে কিউডি, উপরে পি নিচে হচ্ছে কি কিউডি, ও সরি, উপরে হচ্ছে শুধু পি নিচে হচ্ছে ডেল্টা পি। তাহলে এইবার এটাকে সাজাইতে পারি, ইডি ইকুয়াল টু ডেল্টা কিউডি বাই হচ্ছে ডেল্টা পি বাই পি বাই কিউডি। দেখো, ডেল্টা গুলো একসাথে করে ফেললাম, বাকিগুলোকে একসাথে নিয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আলটিমেটলি স্থিতিস্থাপকতার সূত্র। চাহিদা স্থিতিস্থাপকতা বলো, তোমার যে কোনো স্থিতিস্থাপকতারই সূত্রটার ফরমেশনটা হচ্ছে এই জায়গায়। এই যে নিয়মটা আমরা শিখলাম, এটা সকল স্থিতিস্থাপকতার ক্ষেত্রে একই সিস্টেম। সকল, এখন পর্যন্ত তুমি যত স্থিতিস্থাপকতা দেখবা, এই সংজ্ঞাগত দিক থেকে, সূত্রের দিক থেকে শুধুমাত্র নাম পরিবর্তন হবে। যেমন এখানে যদি আয়ের সাথে বলতো, আয় স্থিতিস্থাপকতা বলতো, তাহলে আমি দামের পরিবর্তে আয় লিখে দিতাম, বাকি সব ঠিক থাকতো। দামের পরিবর্তে আমি আয় লিখে দিতাম, বাকি সব ঠিক থাকতো। ঠিক আছে, যোগান থাকলে আমি চাহিদার পরিবর্তে যোগান লিখে দিতাম, বাকি সব ঠিক থাকতো। এগুলো আসবো আস্তে আস্তে, আমরা শুধুমাত্র বেসমেন্টটা তৈরি করো। এইটা যদি বুঝতে পারো তাইলে তোমার আর কি করা লাগবে না, কষ্ট করা লাগবে না।
একবারই স্থিতিস্থাপকতা শেষ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে এইবার এই জায়গা থেকে, এই সূত্রটা থেকে একটা প্রশ্ন আসছে। ঠিক আছে, প্রশ্নটা কি আসছে দেখো, 2023 সালের একটা প্রশ্ন। 23 সালের প্রশ্ন হচ্ছে, নিম্নোক্ত দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক? বলছে যে নিচের যে দ্রব্যগুলো আছে এগুলোর স্থিতিস্থাপক নাকি হচ্ছে অস্থিতিস্থাপক। তো এইটার জন্য তোমাকে অবশ্যই স্থিতিস্থাপকতা জানতে হবে। ঠিক আছে, তো এবার আমরা একটু এটা নিয়ে আরেকটু ইলাবোরেট আলোচনা করি। দেখো, এখন আমি যদি একটা সূচি নেই, এই সূচির থেকে আমাকে যদি বলে স্থিতিস্থাপকতা বের করতে, তাহলে কিভাবে করব? দেখো, আমি একটা সূচি নিলাম, দাম এবং কিউডি। এটা ধরো পরীক্ষার হলে দেওয়া থাকলো, প্রশ্নে দেওয়া আছে। কি দেওয়া আছে? দাম 10 টাকা থেকে 15 টাকা হওয়ায় চাহিদা হচ্ছে, চাহিদা 30 একক থেকে 10 একক হয়। 30 একক থেকে কত হয়? 10 একক। এখন এখান থেকে বললো যে স্থিতিস্থাপকতা নির্ণয় করো অথবা চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করো। তো এখন নির্ণয় করে এটার আবার কোন ধরনের দ্রব্যের চাহিদা সেটাও বের করতে বলতে পারে। তাহলে আসো, তাহলে আমি এখন কি করব, প্রথমেই হচ্ছে এটার সংজ্ঞা লিখব, যেটা আমরা ইতিমধ্যে লিখে ফেলেছি। এরপরে হচ্ছে এটা সূত্রটা লিখব। তো এখন সূত্র অনুযায়ী মান বসাবো। তাহলে ইডি ইকুয়াল টু হচ্ছে ডেল্টা কিউডি বাই হচ্ছে ডেল্টা পি পয়েন্ট পি বাই কিউডি, এই হচ্ছে আমার সূত্র। এখন এই ডেল্টা বের করতে গেলে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে পরেরটা থেকে এর পূর্বেরটা বিয়োগ। কি হবে? পরের থেকে পূর্বেরটা বিয়োগ। পরের থেকে কি হবে? পূর্বেরটা বিয়োগ। তাহলে এটাকে আমি সিরিয়াল অনুযায়ী লিখলে কি লিখতে পারি? কিউডি 2 মাইনাস হচ্ছে কিউডি 1, আর এখানে হচ্ছে পি 2 মাইনাস হচ্ছে পি 1 ইন্টু পি বাই কিউডি। দেখো, এটাকে ভেঙে ফেললাম। ভেঙে ফেললে এখানে প্রথমটা হচ্ছে আমার কিউডি 1, এটা হচ্ছে কিউডি 2, এটা হচ্ছে পি 1, এটা হচ্ছে পি 2। ঠিক আছে, তাহলে মানগুলো বসাও। মান বসালে এখানে কত হয়? 30, 10 মাইনাস 30, আর এখানে পি 2 মাইনাস পি 1 পি 2, তাহলে কত হয়? 15 মাইনাস হচ্ছে 10 ইন্টু, এইবার আসো শুধু পি এর মান কত? শুধু পি এবং কিউডির মান হচ্ছে এই যে প্রথমটা, প্রথমে যা থাকবে তাই। তাহলে পি এর মান হচ্ছে 10, কিউডির মান হচ্ছে 30। এইবার আসো আমরা ম্যাথটা কমপ্লিট করি। এইখানে কত পাওয়া যায়? -20 বিয়োগ করলে এখানে কত? 5 ইন্টু 10 বাই হচ্ছে 30। এবার আমরা কাটাকাটি করতে পারি। 5 দুগুণে 10, এই শূন্য কাটা, তাহলে আমরা কত বলতে পারি? -2 দুগুণে 4 বাই হচ্ছে 3, তাহলে 4/3। এটাকে আমরা পরম মান দিয়ে উঠায় দিব মাইনাসটা। মাইনাস উঠায় দিব কেন? কারণ চাহিদা স্থিতিস্থাপকতায় সব সময়, চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করতে গেলে সব সময় মাইনাস মানটাই আসে, এই জন্য মাইনাস এখানে কাউন্টেড না। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা উঠাই দিলাম, হয়ে গেল হচ্ছে 4/3। এটাকে যদি আমরা আরেকটু মানে সিম্পলিফাই করতে চাই তাহলে তুমি ভাগ করে নিতে পারো। তাহলে এটা একের থেকে বড়, স্থিতিস্থাপকতার মান এটা হচ্ছে আমাদের একের থেকে বড়। এখন এই ম্যাথটা যদি বুঝে থাকো একটু ডান লিখে দাও, তারপরে আমরা পরবর্তী অংশে যাচ্ছি। এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে একটু ডান লিখে দাও, তারপরে হচ্ছে আমরা পরবর্তী অংশে যাচ্ছি। সবাই একটু ডান লিখে দাও। সবাই একটু ডান লেখো। ওকে, ডান। সাবরিনা সুলতানা, এনি, ডান। আর কেউ? সবাই সবাই কমেন্ট করো। দ্রুত কমেন্ট করলে আমরা দ্রুত আগায় যাব। ঠিক আছে, আমাদের কমেন্টের পরিমাণ যত দ্রুত হবে ততই হচ্ছে আমরা দ্রুত আগায় যাব। আর তোমরা মাঝে মাঝে একটু শেয়ার দিও। হ্যাঁ,
সবাই একটু মাঝে মাঝে একটু একটু করে শেয়ার দিয়ে দিও। আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস নোট করব, হ্যাঁ, তারপরে আমরা পরবর্তী অংশে যাচ্ছি। একটু নোট করব, এই চাহিদা স্থিতিস্থাপকতার মান 5 ধরনের হতে পারে। কেমন? ইডি ইকুয়াল টু 1, ইডি গ্রেটার দেন 1, ইডি লেস দেন 1, ইডি ইকুয়াল টু 0, ইডি ইকুয়াল টু ইনফিনিটি, মানে হচ্ছে অসীম। ইডি যখন ইকুয়াল টু 1 হবে তখন সেটা হবে সাধারণ দ্রব্য। সাধারণ দ্রব্য, সাধারণ পণ্যগুলো কেরকম? তোমার কাছে টাকা আছে, তুমি কিনছো, টাকা নাই, কেনার দরকার নাই, এরকম কোনো আহামরি কোনো ভেজাল নাই, এটা হচ্ছে সাধারণ দ্রব্য। ঠিক আছে? ইডি গ্রেটার দেন 1 মানে 1 থেকে যদি বড় হয়, চাহিদা স্থিতিস্থাপকতার মান যদি 1-এর থেকে বড় হয় তাহলে সেটা হবে বিলাসজাত দ্রব্য। বিলাসজাত দ্রব্য। এখন এটাকে আবার বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদা, এটা ডিটেলসে হচ্ছে আমরা একটু পরে জানবো। এরপরে হচ্ছে ইডি লেস দেন 1, এটা হলে এটা হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। দ্রব্য এবং এটা হবে অস্থিতিস্থাপক চাহিদা। অস্থিতিস্থাপক চাহিদা। ওকে, এরপরে আসো ইডি ইকুয়াল টু 0, এটা হচ্ছে একেবারে সম্পূর্ণ অস্থিতিস্থাপক। সম্পূর্ণ অস্থিতিস্থাপক। আর এটা হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক। এখন আসো এগুলোর ক্ষেত্রে সাধারণ দ্রব্যগুলো কি কি? যেমন তুমি যেটা মানে পছন্দ হইলে কিনো, বা টাকা থাকলে কিনো, না থাকলে দরকার নাই, ঠিক আছে? এই ধরনের দ্রব্যগুলোকে বলা হয় হচ্ছে সাধারণ দ্রব্য। ঠিক আছে? তো এখন আসো এই যে এখানে একটা টার্মস লিখেছি স্থিতিস্থাপক চাহিদা, এটার মানে কি? এটার মানে হলো যে দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়। ব্যাপক পরিবর্তন হয়, এটাকে বলা হয় হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। আবার অস্থিতিস্থাপক চাহিদাটা কিরকম? অস্থিতিস্থাপক চাহিদা হচ্ছে দামের ব্যাপক পরিবর্তন কিন্তু চাহিদার সামান্য পরিবর্তন হয়। সামান্য পরিবর্তন। ঠিক আছে? চাহিদার কি হয়? সামান্য পরিবর্তন। এখন তোমাকে যদি একদম ফুললি করতে দেয় তাহলে তোমাকে হচ্ছে এটার মানে সূচি আকারে প্রথমে দেখাইতে হবে। সূচিটা কেমন হবে দেখো, পি এবং কিউডি। এক্ষেত্রে ধরো যে দাম 10 টাকা থেকে 20 টাকা হয়েছে, দাম 10 টাকা থেকে 20 টাকা হয়েছে, কিন্তু চাহিদা হঠাৎ করে বা 10 টাকা থেকে 5 টাকা হয়েছে, ধরো 5 টাকা কমছে, দাম 5 টাকা কমায়, এখানে চাহিদা ছিল ধরো যে 30 একক, এইটা কমায় হয়ে গেছে ধরো যে 100 একক। 5 টাকা দাম কমায় এটার পরিমাণ হয়ে গেছে 100 একক। তাহলে কেমন হইলো? দাম কমছে মাত্র 5 টাকা, দাম কমছে কত? মাত্র 5 টাকা, কিন্তু চাহিদা বৃদ্ধি পেয়ে গেছে 70 একক বেশি। তাহলে এই ধরনের চাহিদাকে বলা হয় হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা, এবং সেগুলো হচ্ছে বিলাসজাত দ্রব্য। এখন বিলাসজাত দ্রব্য কোনগুলো? বিলাসজাত দ্রব্য হচ্ছে টিভি, ফ্রিজ, এসি, বাড়ি, গাড়ি, এগুলো সব হচ্ছে বিলাসজাত দ্রব্য। এগুলো সব কি? বিলাসজাত দ্রব্য। এরপরে আসো এটা রেখাটা বা চিত্রটার চাহিদা রেখাটা এরকম হবে।
একটু ভাষা ভাষা হবে, হ্যাঁ। আর দামের ব্যাপক পরিবর্তন কিন্তু চাহিদার সামান্য পরিবর্তন, এইগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। কেমন, ধরো দাম এবং কিউডি। ইন রিয়েল লাইফ, দেখো রিয়েল লাইফের ফ্যাক্টরগুলো এরকমই, রিয়েল লাইফের ফ্যাক্টরগুলো তুমি একটু চিন্তা করে দেখো এরকমই। দাম যখন 10 টাকা থেকে 5 টাকা হয়, চাহিদা তখন 30 একক থেকে বেশি না 35 একক হয়, হালকা বাড়ে, অল্প একটু বাড়ে, ঠিক আছে। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। আর এর ক্ষেত্রে রেখাটা, চাহিদা রেখাটা অনেকটা এরকম খাড়া আকারের হবে, অনেকটা এরকম কি হবে, খাড়া আকারের হবে। তাহলে এই জন্য এটাকে বলা হয় হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। তো এইটুকু যদি বুঝে থাকো, এরপরে আমি একটা প্রশ্নে যাব, সেই প্রশ্নটা আমরা সমাধান করব। এবার এটা একটু কমেন্টে জানাও হয়েছে কিনা, এটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। ওকে, ডান সবার। তো এবার আমি একটা প্রশ্ন উঠাবো। প্রশ্নটা হলো, নিম্নোক্ত দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, ব্যাখ্যা করো। দ্রব্যগুলা আমি লিখি শুধু। 1 নাম্বার হচ্ছে এসিআই লবণ, ওকে, 1 নাম্বার হলো এসিআই লবণ। তারপর হচ্ছে চিনি, চা, হীরক। 2 নাম্বার হচ্ছে চিনি। 3 নাম্বার হচ্ছে চা। 4 নাম্বার হচ্ছে হীরক, ঠিক আছে। এই 4টা দ্রব্যের তোমাকে বলছে যে এটা কি স্থিতিস্থাপক নাকি হচ্ছে অস্থিতিস্থাপক, এটা ব্যাখ্যা করার জন্য। তাই এটা ব্যাখ্যা করতে হলে তোমার অবশ্যই এই যে স্থিতিস্থাপকতার কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার থাকা লাগবে। পণ্য দেখে তোমাকে বুঝতে হবে যে এটা কোন ধরনের পণ্য, ঠিক আছে। তাহলে আমরা শুরু করে দিই, হ্যাঁ। আচ্ছা, তোমরা যারা সকল মানে একদম 4টা সাবজেক্ট, ব্যষ্টিক, সামষ্টিক, ম্যাথ, পরিসংখ্যান, এই 4টা বিষয়ে কোর্স করতে যাচ্ছ, যারা মনে করতেছো যে এখনো কিছুই পড়নি, একেবারেই পড়নি, তারা আমাদের কোর্সে জয়েন করতে পারো। কারণ তোমাদের এই একেবারে বেসিক থেকে, প্রত্যেকটা ক্লাসই বেসিক থেকে পড়িয়ে তারপরে হচ্ছে কি করা হয়, প্রশ্ন সলভ করানো হয়। তো দ্যাটস ওয়াই তোমার পক্ষে বোঝা একটুও প্রবলেম হবে না যদি তুমি আমাদের কোর্সে জয়েন করো। তুমি চাইলেই হচ্ছে আমাদের কোর্সে জয়েন করতে পারো, ঠিক আছে। 4টা বিষয়ের কোর্সই আমাদের এখানে অ্যাভেলেবল আছে, তুমি চাইলেই জয়েন করে ফেলতে পারো। এখন দেখো, এসিআই লবণ, এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এটার কোনো চাহিদা তেমন একটা পরিবর্তন হয় না, দামের অনেক পরিবর্তন হলেও চাহিদা সামান্য পরিবর্তন হয়। এজন্য এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এবং এটা নিত্য প্রয়োজনীয় হওয়ায় এটার ক্ষেত্রে কি হবে, দামের ব্যাপক পরিবর্তন আর চাহিদার সামান্য পরিবর্তন। তাহলে তুমি প্রথমে কি করতে পারো, এটার আনসার করতে গেলে প্রথমে হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা, আর এটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। এই দুইটার সংজ্ঞা লিখতে পারো, ঠিক আছে। এই দুইটার সংজ্ঞা লিখে তারপরে এগুলার একটা একটা করে ডেফিনিশন লিখতে পারো।
যে এসিআই লবণ, লবণ একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তাই এটির কি হয় না, দামের ব্যাপক পরিবর্তন হলেও চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না। এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যটা কেমন, লবণ, লবণের দাম যদি 5 টাকা কেন আধা টাকাও হয়, তুমি কি লবণ এখন যা ব্যবহার করো তার থেকে অনেক বেশি ব্যবহার করবা বা অনেক বেশি ক্রয় করবা? মোটেও না। এরপরে ধরো যে এসিআই লবণ, অথবা আমরা যদি চাল বলতাম, চাল, ঠিক আছে, চালও যদি বলি, চালের দাম যদি 5 টাকা কেজিও হয়, চালের দাম যদি কি হয় 5 টাকা কেজিও হয়, তাহলে কি আমরা চাল ইচ্ছা মতো ক্রয় করতাম? মোটেও না। এখন যা ক্রয় করি তার থেকে কম হলে একটু হয়তো বেশি কিনবো, কিন্তু একেবারে যে চালের দাম 10 টাকা থেকে 5 টাকা হয়ে গেলে একেবারে যে আমরা 1000 কেজি কিনে ফেলবো, ব্যাপারটা এরকম না। কারণ এগুলা প্রত্যেক দিন লাগে এবং এগুলাই হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আর এগুলার ক্ষেত্রে দামের ব্যাপক পরিবর্তন হয়, চাহিদার সামান্য পরিবর্তন হয়। ঠিক আছে, তো চাহিদার যখন সামান্য পরিবর্তন হয় তখন স্থিতিস্থাপকতা কি হবে? স্থিতিস্থাপকতার মান কি হবে? একক অপেক্ষা কম। অর্থাৎ কি হবে? অর্থাৎ হচ্ছে ইডি লেস দেন 1। ঠিক আছে, এবং দ্রব্যটির চাহিদা হচ্ছে কি? অস্থিতিস্থাপক। দ্রব্যটির চাহিদা অস্থিতিস্থাপক। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম? একটা সময় ছিল যখন অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে এবং স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে ওই ধরনের প্রশ্ন করেই ছেড়ে দিত। আর এখন হয়ে গেছে উল্টা। আগে আমরা এগুলাকে উদাহরণ হিসেবে ব্যবহার করতাম, এখন এগুলা দিয়েই বলছে যে এটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। তুমি তোমার যুক্তি দিয়ে কি করো? তুমি তোমার সাবজেক্টিভ নলেজ দিয়ে এটা প্রমাণ করো। কথাটাকে আমি বুঝাইতে পারলাম? মানে বাস্তবমুখী যে প্রশ্ন, সেই ধরনের প্রশ্ন এখন হয় এবং এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় হবে। যদি একেবারে রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে পরিচিত না হও টপিকের সাথে, তাহলে কোনোদিনে ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতিতে ভালো করতে পারবে না, এটা শিওর। তুমি অর্থনীতিকে যদি একেবারে সম্পূর্ণ বাস্তবিক জীবনের সাথে মিলাইতে না পারো, তাহলে তুমি কখনোই হচ্ছে কি করতে পারবে না, কখনোই হচ্ছে অর্থনীতি বা ব্যষ্টিক অর্থনীতিতে ভালো করতে পারবে না। আর ব্যষ্টিক অর্থনীতি ইজ দ্য কি টু ডু গুড সিজিপিএ বা গুড রেজাল্ট। ওকে, কারণ উইদাউট ব্যষ্টিক অর্থনীতি তুমি পুরো অর্থনীতি কিছুই পড়লা না। যদি ব্যষ্টিক অর্থনীতি না পারো তাহলে তুমি মনে রাখবা তুমি অর্থনীতির কিচ্ছু পারো না। ঠিক আছে, যত ভালো ম্যাথ পারো, যত যা কিছু পারো, দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটারই করে না। বাট তুমি যদি ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি খুব ভালো বুঝো, তাহলে ইউ নো ইকোনমিক্স ভেরি ওয়েল, ইউ ক্যান সে। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এখন চিনিটাও তুমি কি বলতে পারো? চিনিও এক ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য হতে পারে, কিন্তু এটাকে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য না ধরে এটাকে আমরা ধরবো হচ্ছে সাধারণ দ্রব্য। এটাকে আমরা কি ধরবো? চিনিটা হচ্ছে একটা সাধারণ দ্রব্য, যদি প্রয়োজন হয় কিনি, না প্রয়োজন হইলে দরকার নেই। চিনি যে একেবারে মাস্ট বি লাগবেই এরকম কোনো ফ্যাক্টর না, চিনি ছাড়াও মানুষ কি করতে পারে? জীবন ধারণ করতে পারে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো হচ্ছে সাধারণ দ্রব্য। সাধারণ দ্রব্য। তাহলে সাধারণ দ্রব্যটা কেমন? সাধারণ দ্রব্য হচ্ছে এটা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক না, এটা হচ্ছে একদম কি বা স্থিতিস্থাপক ধরতে পারো এটা। এরপরে চাটা হচ্ছে অভ্যাস। চা হচ্ছে আমাদের অভ্যাসগত দিক থেকে পড়ে, তাহলে মানে অতি প্রয়োজনীয় দ্রব্য হতে পারে। চাটা আমাদের জন্য কি অভ্যাস, আর অভ্যাস হয়ে গেলে এটার চাহিদার কোনো পরিবর্তন হয় না। কোনো কিছু যদি অভ্যাস হয়ে যায় তাহলে এটার কোনো চাহিদার কোনো পরিবর্তন হয় না।
তুমি চিনিটাকে কি ধরতে পারো, নিত্য প্রয়োজনীয় মধ্যে রাখতে পারো। যেহেতু স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক চেয়েছে, হয় আমাকে নিত্য প্রয়োজনীয় ধরতে হবে, না হয় হচ্ছে একদম টোটালি মনে করো বিলাসজাত দ্রব্য ধরতে হবে। কিন্তু সাধারণ দ্রব্য ধরলে হবে না, তাহলে আমরা এটাও নিত্য প্রয়োজনীয় ধরলাম। ঠিক আছে, তাহলে নিত্য প্রয়োজনীয় হলে এটার কি হবে, এটার স্থিতিস্থাপকতার মান হবে ইডি লেস দেন 1, অর্থাৎ অস্থিতিস্থাপক চাহিদা। অভ্যাস, এটার ক্ষেত্রে চাহিদার কোনো পরিবর্তন হবে না। অভ্যাস, যেটা তোমার অভ্যাস, যেই কাজটা তুমি প্রত্যহ করো, এটার চাহিদার কোনো পরিবর্তন হয় না। তো যেহেতু চাহিদার পরিবর্তন হয় না, সেহেতু এটার মান হবে ইডি ইকুয়াল টু 0। ইডি ইকুয়াল টু 0 মানে সম্পূর্ণ অস্থিতিস্থাপক, সম্পূর্ণ অস্থিতিস্থাপক। তার মানে এটার কোনোদিনই কি হবে না, চাহিদার তেমন কোনো পরিবর্তন হবে না, দাম যতই মন চায় ততই পরিবর্তন হোক। হীরা বা হীরক, এটা হচ্ছে বিলাসজাত দ্রব্য, বিলাসজাত দ্রব্য। ঠিক আছে, আর বিলাসজাত দ্রব্যটা কি, বিলাসজাত দ্রব্যটা হচ্ছে যেটা দিয়ে সমাজে প্রতিপত্তি বা আভিজাত্য প্রকাশ করতে পারে, আরামায়েশ এগুলো প্রকাশ করতে পারে, দ্যাট ইজ কল্ড বিলাসজাত দ্রব্য। আর এটাকে ইংরেজিতে বলা হয় ভ্যাভলেন গুডস। ইংরেজিতে বলা হয় কি, ভ্যাভলেন গুডস। এই ক্ষেত্রে এটা হবে স্থিতিস্থাপক চাহিদা, এটা হবে স্থিতিস্থাপক চাহিদা। কারণ এটার দামের সামান্য পরিবর্তন হলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়ে যাবে। এটার সামান্য পরিবর্তন হলে দামের চাহিদার ব্যাপক পরিবর্তন হয়ে যাবে, এবং এর জন্য এটার ইডি গ্রেটার দেন 1 হয়, এবং এটা স্থিতিস্থাপক চাহিদা। এবং এটা কি, স্থিতিস্থাপক চাহিদা। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি এই প্রত্যেকটা দ্রব্য সম্পর্কে বুঝাইতে পারলাম? যদি বুঝে থাকো তাহলে ডান লিখে দাও। বুঝাইতে পারলে ডান লিখে দাও, আমরা এর পরের অংশে চলে যাব। ডান, সবাই কমেন্ট করো। কমেন্ট করতেও কি তোমাদের কষ্ট লাগে? একটু শেয়ার করতেও কষ্ট লাগে, তোমাদের কমেন্ট করতেও কষ্ট লাগে। কই যাইতাম তোমাদের নিয়ে বলো, তোমাদের নিয়ে কোথায় যাব বলো? ওকে, এই 2-3 জনই কমেন্ট করো, সবাই মিলে ধুমধাম কমেন্ট করবা। কি কমেন্ট করো তোমরা, ঠিক আছে? ওকে, নেক্সট আরেকটা প্রশ্নে চলে যাই আমরা। ঠিক আছে, নেক্সট আরেকটা প্রশ্নে চলে যাই। এই ধরনের প্রশ্ন তোমার আসতে পারে। এখন যে ধরনের প্রশ্ন আমি করাবো, এই ধরনের প্রশ্নগুলোও আসতে পারে। কেমন? যেমন দেখো, ওকে ঠিক আছে। আচ্ছা দেখো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। কেমন? দেখো, দাম এবং চাহিদার পরিমাণ, এখান থেকে এরকম একটা রেখা দিবে, দিয়ে দাম ধরো P1, P2, Q1, Q2। ঠিক আছে, এই ধরনের মান দিয়ে বলতে পারে যে এ বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করো। তা নির্ণয় করো। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তা এখন এই ধরনের প্রশ্ন আসলে আমরা কি করব? কারণ আমরা তো এই ধরনের প্রশ্নের থেকে, এখান থেকে কিভাবে হচ্ছে আমরা স্থিতিস্থাপকতা নির্ণয় করব? ঠিক আছে,
তো এই ধরনের প্রশ্ন আসলে অনেক সময় সরি আলহামদুলিল্লাহ, দেখো অনেক সময় এখানে আবার মান দিয়েও আসতে পারে 10, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে ধরো যে 20, এখানে হচ্ছে 30, এরকম করেও আসতে পারে। আমরা এইভাবেও করতে পারি, এইভাবে যদি মান যেভাবে দেয়া থাকবে সেভাবেই করব, কিন্তু নিয়মটা সেম থাকবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা আবার ইডি চাহিদা স্থিতিস্থাপকতা সংজ্ঞা লিখবো, লিখে তারপরে হচ্ছে আমরা এই সূত্রটা শুরু করব। সূত্রে বলা আছে ডেল্টা কিউডি বাই হচ্ছে ডেল্টা পি বাই পি বাই হচ্ছে কিউডি, এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে সূত্র অনুযায়ী আমরা জানি যে কিউডি 2 মাইনাস হচ্ছে কিউডি 1, কিউডি 2 মাইনাস হচ্ছে কি কিউডি 1, আর পি 2 মাইনাস হচ্ছে পি 1, পি বাই কিউডি, এই হচ্ছে আমাদের মান বা সূত্রের খণ্ডন। খণ্ডন করার পরে এখানে এ বিন্দুটা হচ্ছে প্রথম বিন্দু, আমরা যদি সূচি আকারে নেই, এ বিন্দুটা হচ্ছে প্রথম বিন্দু, বি বিন্দু হচ্ছে দ্বিতীয় বিন্দু। এ বিন্দু থেকে যেই মান আসবে তা হচ্ছে ফার্স্ট, বি বিন্দু থেকে যেই মান আসবে তা হবে সেকেন্ড। অর্থাৎ এখানে কিউ টুই হচ্ছে কিউ টু, কিউ ওয়ান হচ্ছে কিউ ওয়ান। তা এখন আমরা এই করতে পারি, কি করতে পারি, মানগুলো বসাইতে পারি যে ও কিউ টু মাইনাস হচ্ছে ও কিউ ওয়ান, ও পি টু পি ওয়ান মাইনাস হচ্ছে ও পি টু মাইনাস হচ্ছে ও পি ওয়ান ইন্টু সাধারণ যে চাহিদা এটা হচ্ছে ও পি ওয়ান এবং ও কিউ ওয়ান, ও পি ওয়ান ও কিউ ওয়ান। ওকে, এখন মাইনাসটা, এখানে যে মাইনাসটা হবে এই মাইনাসটা কিন্তু এই নিয়মে হবে না, এই মাইনাসটা হবে এইখানে, মাইনাসটা হবে কি এইখানে। কিভাবে হবে দেখো, ও কিউ টু, ও এর থেকে এই কিউ টুর পরিমাণ এইটুকু, এইটুকু থেকে আমি এই ফার্স্ট হাফ এইটুকু যদি বাদ দিয়ে দেই আমার থাকে কতটুকু, এইটুকু থাকে, এই অংশটুকু থাকে। তাহলে এই অংশটুকু থাকলে আমি কি বলতে পারি, কিউ ওয়ান কিউ টু পরিমাণ থাকলো, কিউ ওয়ান কিউ টু পরিমাণ থাকলো আমার মাইনাস করার পরে। ঠিক সিমিলার এখানেও সেম, আমার আছে এইটুকু, এইটুকুর থেকে আমি এই যে বড় অংশটুকু যদি বাদ দিয়ে দেই, ও পি ওয়ান যদি বাদ দিয়ে দেই, আমার কাছে তো বড় অংশটা নাই। তাহলে এটা হবে বড়টার থেকে ছোটটার থেকে বড়টা বিয়োগ করা, অর্থাৎ এইটুকু অংশ তোমার আছে, তুমি বিয়োগ করতেছো এইটুকু, তোমার কাছে আছে এই টাকা, তুমি কিনতেছো এই টাকা, তাহলে এইটুকু কি থাকবে, তোমার ঋণ থাকবে। তাহলে এই মাইনাস পি ওয়ান পি টু পরিমাণ আমার থাকে, মাইনাস পি ওয়ান পি টু পরিমাণে থাকে। এরপরে দেখো ও পি ওয়ান আর হচ্ছে ও কিউ ওয়ান। ওকে, এখন দেখো আমি এই যে মানটা পাইলাম এটাই হচ্ছে আমার ইডি। এখন এইটাকে আরেকটু আপগ্রেড করার জন্য এই অংশের পরিবর্তে আমি এখানে একটা বিন্দু দিতে পারি, সি দিতে পারি, ঠিক আছে। এসি পি ওয়ান পি টুর পরিবর্তে আমি লিখতে পারি কি মাইনাস এসি বাই হচ্ছে এখানে কিউ ওয়ান কিউ টুর পরিবর্তে লিখতে পারি এ বি, কি লিখতে পারি এ বি। এইটুকুই হচ্ছে আমার এখানে স্থিতিস্থাপকতা, এটাই তুমি এখানে কি দিতে পারো, আনসার দিতে পারো। এই ধরনের ক্ষেত্রে এইভাবে করতে পারো, এই রেখার ক্ষেত্রে আমরা এইভাবে চিন্তা করতে পারি। তো দ্যাট ইজ স্থিতিস্থাপকতা, মানে হচ্ছে আমাদের চাহিদা বা যোগান স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যদি চিত্রের ক্ষেত্রে বলে এইভাবে বললে এইভাবে আমরা করতে পারি। কথাকে আমি বুঝাইতে পারলাম? যদি বুঝে থাকো তাহলে ডান লিখে দাও। এবং এইটার ক্ষেত্রে আমি একটা হোমওয়ার্ক দিব তোমাদের, 2024 সালে প্রশ্নটা আসছে, ঠিক আছে, 2024 সালে এই প্রশ্নটা আসছে। আমি এখন এখান থেকে একটা হোমওয়ার্ক দিব এবং আজান পড়ে গেছে, ক্লাসটাও আমরা শেষ করব আজকের মতো। হোমওয়ার্কটা হচ্ছে একটা যোগান রেখা পি এবং কিউএস, এখান থেকে কিউ কিউ ওয়ান পি পি ওয়ান, কিউ কিউ ওয়ান পি পি ওয়ান, ওকে, এ এন্ড বি, এক্ষেত্রে এখানে হচ্ছে সি। তো এখানে প্রশ্নটা হচ্ছে এ বিন্দুতে
এ বিন্দুতে যোগান স্থিতি স্থাপকতা নির্ণয় করো। তাহলে সূত্রটা কি হবে? এই সেম সূত্রই হবে, শুধুমাত্র ওইখানে কিউ এস ইএস ইকুয়াল টু হবে ডেল্টা কিউ এস বাই হচ্ছে ডেল্টা পি, পি বাই কিউ এস। ঠিক আছে, সব সেম থাকবে, শুধু এই জিনিসগুলাই এই কিউডির জায়গায় কিউ এস হবে। এবার এটা তোমরা হচ্ছে এস ডব্লিউ হিসেবে করে দিবে আমাকে। তাহলে এই চ্যাপ্টারটায় খুব ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসগুলাই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর দুই একটা প্রমাণ আছে, মানে আর একটা দুইটা ক্লাস করলে তোমাদের শেষ হয়ে যাবে এটা। ঠিক আছে, এই চ্যাপ্টারটা চাইলে আমরা আগামী দুইটা ক্লাসে এটা শেষ করে দিতে পারি। এখন তোমরা কি এটা শেষ করতে চাচ্ছ? সবাই একটু কমেন্ট করো তো, এই চ্যাপ্টারটা কি শেষ করে দিব? আগামী ক্লাস এবং এর পরের ক্লাসে, দুই ক্লাসে মিলিয়ে হচ্ছে 3টা ক্লাস লাগবে। মানে আজকের ক্লাসটা যা করিয়েছি, আগামী ক্লাস এবং এর পরের আরেকটা ক্লাস মিলে হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তোমরা কি চাও যে স্থিতিস্থাপকতার এই চ্যাপ্টারটা শেষ করতে? যদি শেষ করতে চাও তাহলে সবাই একটু কমেন্ট করো, সবাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা আগামী দুই ক্লাসে এটা শেষ করে দেব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।